Hello and welcome to my channel. আজকের গল্প গভীর রাতের আগন্তুক। গল্পের সূত্রধর আমি অমিত। বাড়িটার নাম মহলেশ্বরী। না, বাড়ি নয়, প্রাসাদ, জীর্ণ দোতলা প্রাসাদ। চুচুড়া থেকে পঞ্চাননতলা ভৈরবপুর ডিঙ্গিয়ে ভস্তারার দিকে চলে গেছে চমৎকার পিচঢালা রাস্তা। সারা দিন বাস যায় আসে, এছাড়া ছোট লরি, মাঝে মাঝে প্রাইভেট কারও। বড় শান্ত পরিবেশ, দুদিকে মাঠ, মাঠের ওদিকে ছবির মতো দেখা যায় গ্রাম। বাস রাস্তা থেকে ডান দিকে একটা সরু ধুলোভরা পথ চলে গেছে, দুপাশে বাবলা গাছ আর ঢোল কলমির ফুলবাহার। এই কাঁচা রাস্তার শেষে যে জায়গাটা, সেখানে কিছু লোক বসতি আছে। খুবই গরিব তারা, চাষ করে, মজুর খাটে। ওরই মধ্যে রয়েছে দু একটা চায়ের আর ছোটোখাটো মুদির দোকান। কোনো এক সময়ে এখানকার জমিদার নন্দীদের প্রভাবে জায়গাটার নাম দিয়েছিল নন্দীগ্রাম। পরে নীলকর সাহেবেরা এখানে নীলের চাষ করতে এলে তাদের দৌলতে নন্দীগ্রামের নাম ঘুচে গিয়ে নতুন নাম হয় নীলগঞ্জ। এই নামটা অবশ্য অনেক পরের। নন্দীদের বিরাট তেতলা বাড়িখানা এখনও দিব্যি টিকে আছে। দোতলার সার ঘরগুলোর জানলা যে শেষ পর্যন্ত কবে বন্ধ করা হয়েছিল কে জানে, এখনও পর্যন্ত তা খোলা হয়নি। গোটা বাড়িটার চারিদিকে অনেকখানি জায়গা জীর্ণ পাঁচিল দিয়ে ঘেরা। পেছনের দিকে নন্দীদের নিজস্ব ঘাট বাঁধানো পুকুর। পুকুরে এখনও জল টলটল করছে। পুকুর পাড়েই একটা বেলগাছের নিচে নন্দীদের শিব মন্দির। আগে বাড়ির বউ ঝিরা এখানে শিবরাত্রিতে পুজো দিত, রাত জাগত। বাড়িতে ঢোকার মুখে লোহার পাত আটা ভারী কাঠের পাল্লা দেওয়া দরজা। দুটো পাল্লার একটা ভেঙে পড়ে আছে একপাশে, তাতে জঞ্জাল জমে উঠেছে। এরপর সিংহ দরজা, দোতলা সমান উঁচু, তার উপর নবদখানার ভগ্নাবশেষ। একসময় প্রহরে প্রহরে বাজত রাগরাগিনীর আলাপ। নিচের তলাটা অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন, তার কারণ নিচের কয়েকটা ঘর ভাড়া দেওয়া আছে। না, বাস করার জন্যে নয়, গুদাম ঘর হিসেবে। নিচের ঘরগুলোর সামনে দিয়ে চলে গেছে শ্বেত পাথরের বাঁধানো অন্দরে যাবার পথ। সেই পথ দিয়ে ভেতরে ঢুকলে যেন গোলক ধাঁধার মধ্যে পড়তে হয়। ঘরের পর ঘর, গলির পর গলি, সব ঘরেই তালা ঝুলছে। বাড়ির ঠিক পেছনে বিরাট আম বাগান, তার ডালপালা প্রেতাত্মার বিভৎস হাতের মতো ঝুলে পড়েছে ছাদের ওপর। সন্ধ্যাবেলায় হঠাৎ দেখলে কেমন ভয় ভয় করে। আশ্চর্য, এই যে এত সতেজ আম গাছ, কিন্তু আম ফলতে দেখেনি এই অঞ্চলের লোক। কেন আম ফলে না তা নিয়েও নানা জল্পনা। থাক এখন সে কথা। বাড়িটার নাম একটু অদ্ভুত, মহলেশ্বরী। শোনা যায় এ বাড়ির কোনো এক মহীয়সী রমণী নাকি এ বাড়ি তৈরি করিয়েছিলেন, তাই ওই নাম। বাড়িতে বহুদিন ধরে কেউ থাকে না। কাছে পিঠের মানুষ সন্ধ্যের পর এ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষে না। কেন ঘেঁষে না তার উত্তর মেলে না। বলে রাজরাজাদের অভিশপ্ত বাড়ি, কত খুন, কত গুম খুন হয়েছে তার কি ঠিক আছে? কিন্তু এসবের কোনো প্রমাণ নেই, জনশ্রুতি মাত্র। জনশ্রুতি, গল্প কথা ছাড়া আর কি। নইলে একালের ছেলে ছোকরারা সারা দুপুর ওই মার্বেল পাথরের বারান্দায় বসে তাস পিটোতে পারে, নাকি কেউ গুদাম ঘর করে ব্যবসা করতে পারে। তাছাড়া দালালরাও আসে কলকাতা থেকে, ঘুরঘুর করে বাড়িটা কেনার জন্যে। এই বাড়ি ভেঙে দিব্যি হাল ফ্যাশনের বহুতল বাড়ি করা যায়। কিন্তু এ বাড়ির মালিক বড় কড়া, তিনি এ বাড়ি কিছুতেই বিক্রি করতেন না। এ তার পূর্বপুরুষের বাড়ি। তিনি যতদিন বেঁচে আছেন এ বাড়ির একখানি ইটও কেউ খসাতে পারবে না। তার পাত্তা পাওয়া কঠিন, কোথায় কখন থাকেন কেউ বলতে পারে না। দেশভ্রমণ তার নেশা। তিনি এ বাড়িতে বহুকাল আসেননি, আসার দরকারও নেই। তিনি জানেন এ বাড়িটার সম্বন্ধে অনেক দুর্নাম আছে,
ভয়ে কেউ অন্তত জবরদখল করতে এগোবে না। চোরও আসে না দামি দামি জানলা খুলে নিতে। এই প্রাসাদের কাছেই আছে আরও কয়েকটা ভাঙা বাড়ি। সেসব বাড়িতে একসময় থাকতো নীলকর সাহেবরা। নীলের চাষ করে তারা লাল হয়ে গিয়েছিল। পিছনেই বিরাট বাউর। ভাবতে ভারী অদ্ভুত লাগে। একদিকে থাকতো সাহেবরা, কাছেই বাঙালি জমিদার। সাহেবদের ছিল বন্দুক, পিস্তল, জমিদারদের ছিল বাঁধা লেঠেল। তাদের ঘরে ঘরেও থাকতো বন্দুক আর তরতরে ধার তরোয়াল। সাহেব আর বাঙালি জমিদারদের সম্পর্ক কীরকম ছিল কে জানে। সম্পর্ক যেমনই থাক, কয়েক বছর আগে জমি চাষ করতে গিয়ে বেড়েছিল রাশি রাশি কঙ্কাল। আর সাহেব মেমরাও যে ভূতের ভয় পেত তার অনেক লোমহর্ষক কাহিনী শোনা যায় 90 বছরের বুড়ো ওঝা সনাতন সোর মুখে। সেদিন তখন সন্ধ্যের মুখ। মহলেশ্বরীর অন্দরমহলে অন্ধকার ঘন হয়ে উঠেছে। তারই মধ্যে কেউ একজন এক একটি ঘরের তালা খুলে ভেতরে ঢুকছে, তারপর বেরিয়ে এসে বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। এক এক সময় নিজেই মনে বলছে, বাহ, চমৎকার। লোকটি এগিয়ে গেল দ্বিতীয় মহলের দিকে। হঠাৎ যেন শুনতে পেল কিসের শব্দ। শব্দটা আসছিল পাশের ঘর থেকে। একটা যেন ঝটাপটির শব্দ। লোকটির দু চোখ অন্ধকারে জ্বলজ্বল করে উঠল উত্তেজনায়। চাবির থাক থেকে বেছে বেছে একটা চাবি লাগিয়ে দরজাটা খুলল। ভেতরে ভ্যাপসা গন্ধ। টর্চের আলো ফেলল। দেখল দুটো চামচিকে ঝটাপটি করছে। দুস! যেন হতাশ হলো লোকটি। বেরিয়ে এলো ঘর থেকে। আবার তালা লাগালো। ঠিক তখনই পেছনে পায়ের শব্দ। কেউ আসছে। চমকে উঠে ঘাড় ফেরালো। বাবু! কি হলো, এখানে কেন? বাবু বিরক্ত হলেন। বড্ড অন্ধকার, আলো জ্বেলে দিই? না, তুই তোর কাজে যা। ভৃত্যটি কিছু বুঝতে পারল না। খানিকক্ষণ হা করে দাঁড়িয়ে রইল। তারপর চলে গেল বাইরে। ভাবল, যেমন অদ্ভুত বাড়ি তেমনি অদ্ভুত তার মনিব। অথচ তিনি এমন ছিলেনই না। এখানে এসে পর্যন্ত যেন কেমন হয়ে গেছেন। বাবুর নাম দিবাকর নন্দী। তিনি আর্টিস্ট। দারুণ ছবি আঁকেন। ছবি আঁকা নিয়েই থাকেন। কাজকর্ম কিছু করেন না, করার দরকারও নেই। প্রচুর টাকা। বিয়েও করেননি, একা মানুষ। সঙ্গে শুধু অনেক দিনের পুরনো ভৃত্য সদাশিব। দিবাকরের শখ দেশ বিদেশে ঘুরে বেড়ানো, সঙ্গে ছবি আঁকার সরঞ্জাম। যেসব জায়গার প্রাকৃতিক পরিবেশ দেখার মতো সেখানেই তিনি ছুটে যান। কখনো বড় হোটেল, কখনো ঘর ভাড়া করে থাকেন, যতদিন ভালো লাগে। ভালো লাগার পালা ফুরলেই তিনি সদাশিবকে হেঁকে বলেন, সদাশিব, প্যাক আপ। এইভাবেই তিনি কাশ্মীর, রাজস্থান, দার্জিলিং, সিমলা, কন্যাকুমারী, উটকামন প্রভৃতি নানা জায়গা ঘুরে সম্প্রতি এসছিলেন নেপালের কাঠমান্ডুতে। মানুষটি খোশ মেজাজের। তিনি যে একসময় রাজ পরিবারের না হোক বনেদি জমিদার পরিবারের বংশধর, সেটা তিনি মাটিতে লোটানো ধুতির কেচা, সিল্কের পাঞ্জাবি, বিলিতি সেন্টের গন্ধ মাখানো রুমাল, ঘাড় পর্যন্ত ঝোলা কুচকুচে কালো চুল আর চওড়া জুলপি দেখিয়ে বুঝিয়ে দেন। তার একটু যে খুঁতখুতুনি, তা তার কটা রঙের গোঁফ আর চোখের কটা মণিটানি নেই। ও দুটো যে কেন কালো না হয়ে কটা হলো তা তিনি বুঝতে পারেন না। অবশ্য এক সময় বাঙালিদের কটা চুল, কটা গোঁফ, কটা চোখের মণি খুব গৌরবের ছিল। কেননা সাহেবরা খুব পছন্দ করত। বড় আয়নার সামনে দাঁড়িয়ে দিবাকর নন্দী সরু গোঁফে আঙ্গুল বোলাতে বোলাতে সদাশিবকে উদ্দেশ্য করে বলেন, বুঝলি সদাশিব, এই যে কটা গোঁফ দেখছিস, এ সবার ভাগ্যে হয় না। সদাশিব বোকার মতো তাকিয়ে থেকে বললে, এগিয়ে, আর যদি সাহেবরা এদেশে থাকতো তাহলে তারা আমার এই গোঁফের মর্যাদা দিত। সদাশিব হেসে বলে, এগে তা বই কি। দিবাকর নন্দী বরাবর প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকেন, কিন্তু সম্প্রতি তার দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পিছনে সামান্য একটু ঘটনা আছে। তার একটা বিশেষ শখ কিউরিয়ার দোকানের খোঁজ পেলেই সেখানে ছুটে যাওয়া, আর খুব পুরনো, এখন যা পাওয়া যায় না এমন জিনিস সংগ্রহ করা। সেবার গ্যাংটকে গিয়ে অমনি একটা দোকানের পুরনো জিনিস হাতড়াতে হাতড়াতে কতগুলো অয়েল পেন্টিং পেয়েছিলেন। তার মধ্যে একটা ছবি দেখে তিনি আঁতকে উঠেছিলেন।
ছবিটা অদ্ভুত। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর ধূসর রঙে আঁকা একটা আবছা মুখের আভাস। মুখটা অনেকটা একজন ক্রুদ্ধ মহিলার মুখের মতো। ভয়ঙ্কর সে মুখ, কিন্তু তা মানুষেরও নয়, দেবদেবীরও নয়। ছবিটা তাকে এতই আকর্ষণ করেছিল যে তিনি তখনই তা কিনতে গেলেন, কিন্তু ওটার যা দাম তত টাকা তার পকেটে ছিল না। তিনি তখনই টাকা আনতে বাড়িতে ছুটলেন, কিন্তু ফিরে এসে ছবিটা আর পেলেন না, বিক্রি হয়ে গেছে। তার মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। তারপর থেকে অনেক জায়গায় ছবিটার খোঁজ করেছিলেন, কিন্তু পাননি। ছবিটা যেন তার ঘাড়ে ভর করেছিল, কিছুতেই ছবিটার কথা ভুলতে পারছিলেন না। আসলে ছবিটা তাকে খুব ভাবিয়ে তুলেছিল। তিনি ভাবতে লাগলেন, ওই ছবিটা যিনি এঁকেছিলেন তার আঁকার উদ্দেশ্য কী ছিল? ওই রকম ছবি শুধু শুধু কেউ আঁকে? তবে কি ওই অজ্ঞাত শিল্পী নিজের চোখে ওই রকম কিছু দেখেছিলেন? আর যা দেখেছিলেন তা বললে লোকে বিশ্বাস করবে না বলে ছবির মধ্যে দিয়ে তা ফুটিয়ে তুলেছিলেন। ছবিটা যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন তিনি ঠিক করলেন নিজেই ওই রকম ছবি আঁকবেন। কিন্তু যখনই রং তুলি নিয়ে বসেন তখনই সব কেমন ঘুলিয়ে যায়। ছবিটা সূক্ষ্ম কাজ কিছুতেই মনে করতে পারেন না। এ তো বড় জ্বালা। তিনি তখন বুঝতে পারলেন ওই রকম কিছু স্বচক্ষে না দেখলে ও ছবি আঁকা যাবে না। কিন্তু ওই রকম কিছু দেখা কোথায় পেতে পারেন? অলৌকিক ব্যাপার তো আর যেখানে সেখানে ঘটে না। তাছাড়া আজকের যুগে ওসব ব্যাপার আশাই করা যায় না। এই সময় তার মনে হলো দেশের বাড়ির কথা, তাদের সেই মহলেশ্বরী। ওই বাড়ি সম্বন্ধে অনেক কিছুই তিনি ছোটবেলা থেকে শুনে এসছেন। অনেক অপঘাত মৃত্যু নাকি একসময় ওই বাড়িতেই হয়েছিল। তিনি ভাবলেন, যদি সত্যি কিছু অলৌকিক ব্যাপার কখনো ঘটে তাহলে ওখানে গিয়ে থাকতে পারলে নিশ্চয়ই কিছু দেখতে পাবেন। ভাগ্য প্রসন্ন হলে সেই ছবিটার মতো ভয়ঙ্কর মুখেরও দর্শন মিলতে পারে। কিন্তু একটাই অসুবিধে, বাড়ির নিচের তলাটা ভাড়া দেওয়া আছে। তাদের তুলতে না পারলে ওখানে গিয়ে লাভ হবে না। তিনি তখনই কলকাতার ওর একটি মাত্র বন্ধু সুরঞ্জনকে অনুরোধ করে চিঠি লিখলেন যেন সে ভাড়াটে তোলার চেষ্টা করে। জানিয়ে দিলেন তিনি এখন দেশের বাড়িতে গিয়েই থাকবেন। চিঠি লিখতে গিয়ে তিনি একবার শুধু থমকে গেলেন। মুহূর্তের জন্য মনে হলো কোথাকার কোনো একটা সামান্য ছবির জন্যে তিনি কী করতে চলেছেন, এটা কি পাগলামো হচ্ছে না? কিন্তু এই শুভচিন্তা শুধু মুহূর্তের জন্যে। চিঠি তিনি লিখলেন এবং নিজে হাতে পোস্ট করে দিলেন। সুরঞ্জন মাসখানেক পরে জানালেন, অনেক চেষ্টা করলাম, ভাড়াটে উঠবে না, তবে যদি 1025 টাকা ছড়াতে পারে তাহলে উঠবে। দিবাকর তখনই বন্ধুর কাছে টাকা পাঠিয়ে দিলেন। ভাড়াটেরা উঠল। দিবাকর হাসি মুখে সদাশিবকে বললেন, প্যাকআপ। তখনও তিনি জানতেন না নিয়তি তাকে কীভাবে টেনে নিয়ে যাচ্ছে। দিবাকর নন্দী মনের আনন্দে নিজের গ্রামে ফিরে এলেন। আনন্দ তো হবেই, ভাড়াটে উঠিয়ে বহুকাল পরে স্বদেশে এসছেন। আর তার বিশ্বাস এখানে থাকতে থাকতে একদিন না একদিন তেমন কিছু দেখতে পাবেনি যা হবে তার নতুন ছবি আঁকার প্রেরণা। তিনি যখন ছোটবেলায় এ বাড়িতে থাকতেন তখন কিচ্ছু দেখতে পাননি। তার কারণ তখন এ বাড়িতে লোকজন ছিল অনেক। ওই বাড়ির মধ্যে সেরকম কিছু দেখা যায় না। আর এখন অত বড় বাড়িখানা খা খা করছে। বিশেষ করে দোতলায় উঠলে গা ছমছম করে। বহুকাল দোতলার দরজা খোলা হয়নি। তিনি স্বদেশে ফিরলেন। তাকে গ্রামের লোক অবাক হয়ে শুধু দেখল, কেউ আলাপ করতে এগিয়ে এলো না। বোধহয় তার চালিয়াতি, তার সাজসজ্জার অহংকার দেখে কারও ভালো লাগেনি। তিনিও কারও দিকে ফিরে তাকালেন না, যেন এসব গেও ভূতরা তার সঙ্গে মেশার অযোগ্য। নিজের বাড়িতে ঢুকে তিনি প্রথমে নিচের তলার একটা ঘর খুললেন। কিছুদিন আগে পর্যন্ত এখানে ভাড়া দেওয়া ছিল বলে ঘরটা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি ভাবলেন, নিচের তলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর দোতলার ঘরগুলো খুলে দেখবেন কোন ঘরে তিনি পাকাপাকি থাকবেন। বেলা 2টোর মধ্যে সদাশিবকে দিয়ে নিচতলাটা ঝটাপট পরিষ্কার করিয়ে নিয়ে তিনি এবার দোতলায় উঠলেন। মনের আনন্দে শীষ দিতে দিতে দিবাকর উঠলেন। টানা বারান্দার পাশে সার ঘর, খড়খড়ি দেওয়া জানলাগুলো সব বন্ধ। ঘরগুলোর পাশ দিয়ে যেতে যেতে তিনি মনে করবার চেষ্টা করলেন তার ছোটবেলায় কে কোন ঘরে থাকতেন। একটা ঘরের সামনে এসে তিনি শীষ দিতেই তালা খুললেন। দুহাত দিয়ে ভারী কপাট ঠেললেন।
ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে আন্দাজ করে তিনি পা বাড়ালেন, সঙ্গে সঙ্গে আটকে উঠে দুপা পিছিয়ে এলেন। দেখলেন সামনের দেয়ালে ঝুলন্ত মস্ত একটা ছবি। অন্ধকারেও বুঝতে বাকি রইল না, এটা সেই গ্যাংটকের ছবি, সেই ক্রুদ্ধ কোনো মহিলার ভয়াবহ প্রেতাত্মার ছবি। জল জল করছে, কিন্তু সে ছবি এত বড় তো ছিল না। আর সে ছবি এখানেই এলো বা কী করে? তিনি তখনই হাঁকলেন, সদাশিব, টর্চটা নিয়ে চট করে এসো তো। সদাশিব পড়িমুড়ি করে টর্চ নিয়ে উপরে উঠে এলেন। দিবাকর টর্চ জ্বাললেন, দেখলেন কোথাও কোনো ছবি নেই, ফাঁকা দেওয়াল। তিনি মনে মনে হাসলেন, দুস, মনের ভুল। চোখের ভুলই হোক আর যাই হোক, এ বাড়িতে ঢুকে ছবিটা দেখে তিনি যেন খুশি হলেন। ভাবলেন তাহলে হয়তো এখানে আসা তার ব্যর্থ হবে না। যাই হোক, সপ্তাহখানিকের মধ্যেই তিনি দোতলা দুখানা ঘর সাজিয়ে গুছিয়ে নিলেন। একটা ঘরের দেওয়ালে টাঙালেন তার ভালো ভালো ছবিগুলো, অন্য ঘরের দেওয়ালে টাঙালেন বেশ কিছু দুষ্প্রাপ্য বিশ্ববিখ্যাত আর্টিস্টের ছবি, যেমন রেমব্রান্ড, মাতেস, ভ্যান গগ, পল ক্লি আর লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার ছবিটি। এসব ছবি যে অরিজিনাল অর্থাৎ আর্টিস্টের নিজের হাতে ছবি আঁকা নয়, আসলে নকল মাত্র, দিবাকর তা বুঝতেন। তবু সার্থক নকল ওই ছবিগুলোরই শুধু দামই নয়, যথেষ্ট আকর্ষণও আছে। এ বাড়িতে কিছু পুরনো জিনিসও দেখতে পেলেন, যেমন একটা ঘরে দেখলেন বহু পুরনো একটা অয়েল পেন্টিং, গায়ে শার্টিনের কোট আর কোমরে বাঁধা উড়ানি। ছবিটা ছোটোবেলা থেকেই দেখছেন, কিন্তু তিনি এই বংশের কে ছিলেন তার পরিচয় জানা নেই। আরেকটা ঘরে ছিল এক গাদা ঝাড়বাতি। একসময় যখন ইলেকট্রিক ছিল না, তখন ফরাস ঘরে ঘরে এগুলো জ্বালিয়ে দিত। সেসব অবশ্য তিনি দেখেননি, কিন্তু সেই ঘড়িটা, সেটা কোথায় গেল? দিবাকর এঘর ওঘর খুঁজতে লাগলেন। হ্যাঁ, এই যে রয়েছে ঘড়িটা। দেয়ালের এক কোণে কালো আবলুস কাঠের কারুকার্যরা তাকের ওপর রয়েছে, ওটা ঝুল জমে গেছে। ঘড়িটার বৈচিত্র্য ছিল, ডায়ালের সংখ্যাগুলো ছিল রোমান হরফে আর কাঁটাগুলো ছিল সোনালি রঙের, তীক্ষ্ণ তীরের মতো। ঘড়িটা প্রতি ঘন্টায় গির্জা ঘন্টার মতো গম্ভীর আওয়াজ দিত। সেই শব্দ এবারই যেখানে যেই থাক শুনতে পেত। বাড়ির নিচের তলায় একটা ঘরে পাওয়া গেল বিরাট একটা কাঠের সিন্দুক, মস্ত একটা জং ধরা তালা লাগানো। এই সিন্দুক ছোটোবেলা থেকেই তিনি দেখে আসছেন, কিন্তু কোনোদিন সেটা খুলে কেউ দেখে না, কারো আগ্রহ ছিল না। আজ তিনি খুললেন, দেখলেন তার মধ্যে এক গাদা পুরনো কাগজপত্র, দলিল, দস্তাবেজ, অনেকগুলো পাজি, কিছু পুজোর সরঞ্জাম যেমন পিলসুজ, ঘণ্টা, পঞ্চপ্রদীপ, শাক, একটা বিরাট পাটকাঠার খাড়া। এইসব দেখতে দেখতে তিনি আনন্দে রোমাঞ্চিত হলেন, শীষ দিতে লাগলেন। দিবাকরের আনন্দ কিন্তু বেচারি সদাশিবের আতঙ্ক। এতদিন যে মনিবের সঙ্গে অনেক ভালো ভালো জায়গায় ঘুরেছে, কিন্তু এমন হতচ্ছাড়া জায়গায় এসে যে তাকে থাকতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। তার এমনিতেই একটু ভূতের ভয় আছে, এখন এই বাড়িতে এসে কি জানি কেন সবসময় কাটা হয়ে থাকে। তার ঘরটাও নিচে একটা সিঁড়ির ঠিক পেছনে। চিৎকার করে মরে গেলেও কেউ শুনতে পাবে না। ভয়ে যে সে কাটা হয়ে থাকে তার কারণও আছে। প্রথমত বাড়িটা কেমন বিচ্ছিরি, এত বড় বাড়ি কিন্তু জনপ্রাণী নেই। এ কী রে বাবা, সব যেন মরে হেজে গেছে। মরে গিয়ে ভূত হয়ে সবাই যেন এক একটা ঘরে অদৃশ্য হয়ে বাদুড়ের মতো ঝুলছে। তারপর সেই প্রথম দিন দোতলার ঘর খুলেই মনে এমনভাবে টর্চ নিয়ে আসতে বললেন যে দিনের বেলাতেই তার বুকে কাঁপুনি ধরে গিয়েছিল। বাবু টর্চ জ্বালিয়ে দেখে হেসে বললেন বটে, কিচ্ছু না, কিন্তু নিশ্চয়ই তিনি কিছু দেখেছিলেন, মুখে কবুল করলেন না। এর উপর এখানে আসার ঠিক 3 দিনের মাথায় রাত তখন সবে 7টা কি 8টা। সে রান্না করতে করতে নিজের ঘরে এসেছিল দেশলাইয়ের খোঁজে। হঠাৎ দেখলো কে যেন পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। সদাশিব তখনই সিঁড়ির মুখে ছুটে গিয়ে হাঁকল, কে? কোনো উত্তর পাওয়া গেল না। আবছা মূর্তিটা কিন্তু তখনও উঠছে। চোর মনে করে সদাশিব পেছনে ধাওয়া করল, কিন্তু ঠক করে দেয়ালে মাথা ঠুকে যেতেই সে দেখল কেউ কোথাও নেই। অন্ধকারে তারই মাথা ঠুকে গেছে। এতক্ষণে দেশলাইটার কথা মনে পড়ল, দেশলাইটা হাতেই রয়েছে। দেশলাই জেলে সাবধানে নিজের ঘরে এসে ঢুকল। চোখের ভুল নিশ্চয়ই, নইলে চোরটা পালালো কোথা দিয়ে?
তবু তার মনে হতে লাগলো চোর বটে তো, না অন্য কিছু। নিশ্চয়ই অন্য কিছু, নইলে ফের একদিন ওই রকম দেখবে কেন? রাত তখন 9টা। সে বাবুর রাতের খাবার নিয়ে উপরে উঠছিল। সিঁড়িটাও বিচ্ছিরি, সোজা নয়, সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে, তেমনি অন্ধকার। বাঁকের মুখে তেমন কিছু আছে কি না দেখার উপায় নেই। সে উঠছিল, হঠাৎ মনে হলো অল্প দূরে কালো মতো কিছু একটা যেন সিঁড়ির উপরে পড়ে রয়েছে। কি ওটা? সদাশিব একটু দাঁড়িয়ে পড়ল, বুঝতে চেষ্টা করলো জিনিসটা কি। তারপরেই ও চমকে উঠল, দেখলো জিনিসটা নড়ছে। শুধু নড়াই নয়, সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ক্রমে বুঝতে পারলো একটা যেন মানুষের শরীর। শরীরটা হামাগুড়ি দিয়ে উপরে উঠছে। পরিষ্কার দেখলো পরনের কাপড়টা সারা গায়ে জড়ানো, মেয়েরা যেভাবে শাড়ি পরে। সে চিৎকার করে উঠল। পরক্ষণেই মূর্তিটা যেন তাকে ধাক্কা দিয়ে নিচে অদৃশ্য হয়ে গেল। সদাশিবের সামলাতে একটু সময় লাগলো। তারপর খাবার নিয়ে ওপরে গেল। ভাবলো মনিবকে ব্যাপারটা বলবে, কিন্তু বলতে পারল না। কেননা তার মনিব মানুষটাও অদ্ভুত। তিনি ভয় পান না, ভয় পেতে ভালোবাসেন। তিনি নাকি ভয়ের খোঁজেই এখানে এসে বাস করছেন। কিন্তু একটা দুর্ভাবনা থেকেই গেল। এই যে সিঁড়িতে দাঁড়িয়ে অত জোরে চিৎকার করলো, তবুও তা বাবুর কানে পৌঁছলো না। দুদিনের এই ঘটনায় সদাশিব যে ভয়ে কাটা হয়ে থাকবে তাতে সন্দেহ কি। আরও একটা ব্যাপার ইদানিং ঘটেছে, সে অবশ্য এ বাড়িতে নয়। মাঝে মাঝে অনেক রাতে তার ঘুম ভেঙে যাচ্ছে। একদিন অমনি ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল অনেক দূরে একটা শব্দ, খট 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 খট। শব্দটা যেন পাকা রাস্তায় হচ্ছে। নিস্তব্ধ রাত্রিরে শব্দটা বেশ পরিষ্কার শোনা যাচ্ছিল। কিন্তু কিসের শব্দ ঠিক বুঝতে পারল না। এক এক সময় এক এক রকম মনে হলো। একটু পরেই শব্দটা থেমে গেল। এমনি শব্দ পরপর 3 দিন শুনল। শব্দটা তার কোনো ক্ষতি করছে না, কিন্তু কেবলই মনে হতে লাগলো খুব শিগগিরই এ বাড়িতে কোনো বড় রকমের ক্ষতি হবে। শব্দটা যেন সে কথাই জানিয়ে দিচ্ছে। সদাশিব ঠিক করলো এবার কিছু হলেই সে বাবুকে জানাবে। তা বাবু বিশ্বাস করুন আর নাই করুন। সদাশিব এখন পারতপক্ষে সন্ধ্যাবেলা সিঁড়ি দিয়ে উঠতে চায় না। বাবুর খাবার নিয়ে যখন যায় তখন এক হাতে থালা আর এক হাতে লণ্ঠন। লণ্ঠনে নিজের ছায়া দেখে নিজেই শিউরে ওঠে। এ তো মহা মুশকিল হলো। ইদানিং বাবুরও বেশ পরিবর্তন লক্ষ্য করছে সে। তা সে হাসি খুশি ভাবটা আর নেই। একটুতেই রেগে যান। সবসময় কি যেন চিন্তা করছেন। আগে বেশ ছবি আঁকতেন। মাঝে মাঝে তাকে ডেকে বলতেন, সদা দেখ তো ছবিটা কেমন হচ্ছে। সে তো ছবির ভাবই বোঝে, তবু বলতো খাসা খাসা। এইটুকু শুনেই বাবু খুশি হতেন। কিন্তু এখানে এসে পর্যন্ত বাবুকে আর ছবি আঁকতে দেখেনি সে। এখন রাত্রিরে কি একটা খাতা পড়েন মন দিয়ে। মাঝে মাঝে তা থেকে কাগজে কি লেখে। বাবুর হুকুম রাত 9টার সময় খাবার দিতে হবে, তার আগেও নয় পরেও নয়। খেয়ে দিয়ে ঘরে খিল দিয়ে বাবু কি যে করেন তা ভগবানই জানেন। তবে রাত 2-3টে পর্যন্ত তার ঘরে আলো জ্বলতে দেখেছে। অথচ এর আগে উনি কখনো এত রাত জাগতেন না। সেদিন অমনি রাত 9টার সময় খাবার নিয়ে ওপরে বাবুর ঘরে গেছে। বাবু তো রেগে কাই, বললেন, এত তাড়াতাড়ি খাবার আনতে কে বললে? সদাশিব মনে করিয়ে দিল, রাত 9টাতেই তো সে খাবার দিয়ে যায়। মুখের ওপর উত্তর শুনে বাবু কখনো যা করেন না তাই করলেন। থালাটা ছুঁড়ে ফেলে দিলেন। সদাশিব যত না দুঃখ পেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছিল ভয়। সে রাতে বাবু খাননি বলে সদাশিবও কিছু মুখে দিতে পারেনি। 3 দিন পর আবার এমন একটা ঘটনা ঘটল যা দেখে সদাশিব এবার তার অমন বাবুকেও ভয় পেতে লাগলো। সেদিন দুপুরবেলা বাবু কতগুলো পুরনো ছেঁড়া কাগজ রোদ্দুরে দিয়েছিলেন। একটা ছাগল এসে কাগজগুলো চিবোতে লাগলো।
বাবু দেখা মাত্রই ছুটে এসে ছাগলটাকে এক হাতে তুলে ধরে টিপে ধরলেন। ছাগলটা ব্যাঁ ব্যাঁ করে ধরপড় করতে করতে মরে গেল। উফ, তখন বাবুকে কি ভয়ঙ্করই না দেখাচ্ছিল, অথচ মানুষটা কখনো একটা পিঁপড়েকেও পা দিয়ে টিপে মারেননি। এইসব যতই দেখছে সদাশিব ততই ভয়ে কাঠ হয়ে যাচ্ছে। তা তখন কেবল এই কথাটা মনে হতে লাগলো, এ বাড়িতে কারো আসা দরকার, কিন্তু কেই বা তার আছে। আর একজনই বাবুর সেই কলকাতার বন্ধু। আহ, তিনি যদি একবার এখানে আসতেন। তিনি তো ভাড়াটে উঠিয়ে বাড়িটা খালি করে দিয়েছেন, তবেই না বাবু এখানে আসতে পারলেন। তা তিনি কি একবার বন্ধুকে দেখতে এখানে আসবেন না? একেই বোধহয় বলে টেলিপ্যাথি। সদাশিব যেভাবে মনে মনে সুরঞ্জনকে ডাকছিল, সে আর না এসে পারে? সুরঞ্জনকে পেয়ে দিবাকর খুব খুশি। অভিমান করে বললেন, এখানে এসছি আজ 10 দিন, এতদিনে মনে পড়ল? সুরঞ্জন উল্টো অভিমান জানালেন, এসে একটাও চিঠি দাওনি ভাই, শেষে থাকতে না পেরে চলে এলাম। বেশ করেছ। আই সদা। সদাশিব এসে দাঁড়ালো। দেখছিস কে এসছে? আমার ফ্রেন্ড, দি অনলি ফ্রেন্ড। ফ্রাইড রাইস আর মাংস লাগা। সদাশিব খুশি হয়ে চলে গেল। দিবাকর সুরঞ্জনকে নিয়ে দোতলায় উঠলেন। শুনেছি কলকাতায় কোথাও নাকি খুব পুরনো জিনিস কিনতে পাওয়া যায়। সোফায় বসে দিবাকর জিজ্ঞেস করল। হ্যাঁ, মাঝে মাঝে নিলামের বিজ্ঞাপনে দেখি। তা ভাই খোঁজ পেলে আমায় জানিও তো। কেন, পুরনো জিনিস নিয়ে কী করবে? এমনি একটা ছবির খোঁজ করছি। এই সময়ে সদাশিব কফি আর টোস্ট দিয়ে গেল। সে ভারী খুশি, তার মনিব আবার আগের মতন হয়ে গেছেন। সুরঞ্জনের পরনে শার্ট আর ট্রাউজার, বেশ স্মার্ট চেহারা, সবসময় হাসি খুশি, কোনো এক বড় অফিসের ছোটোখাটো অফিসার। কিন্তু কে ভাবতে পারে এই মানুষই আবার তন্ত্রমন্ত্র করেন, প্রেতাত্মা নিয়ে পড়াশোনা করেন। একসময় দিবাকরের সঙ্গে কলকাতায় পড়তেন, খুব ভাবছিল। তারপর দুজনে দুদিকে ছিটকে গেলেন, যে যার কাজে। তবে যোগাযোগটা ছিল বরাবর। খাওয়া দাওয়ার পর দিবাকর বললেন, তোমার চেষ্টাতেই বাড়িটা উদ্ধার করা গেছে, এসো গোটা বাড়িটা ঘুরে দেখাই। দিবাকর সারা দুপুর সুরঞ্জনকে বাড়িটা ঘুরে ঘুরে দেখালেন। বাড়ির পেছনে এক জায়গায় ভাঙা ছাদ মতো ছিল, সেখানে এসে সুরঞ্জন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। কি দেখছ? এখানে কি ছিল বলতে পারো? শুনেছি ঘোড়ার আস্তাবল ছিল, আমার পূর্বপুরুষেরা ঘোড়া চড়তে ভালোবাসতেন। পরে বোধহয় ফিটেন টিটেন ছিল। ওই দেখ না, একটা ভাঙা চাকা এখনো পড়ে আছে। সেখান থেকে দোতলায় ফিরে এসে সুরঞ্জন জিজ্ঞেস করলেন, তা তুমি হঠাৎ এখানে চলে এলে কেন? বন্ধুর প্রশ্নে দিবাকর বললেন, আমার দেশ, আমার পূর্বপুরুষের বাড়ি, এখানে এসে থাকবো না তো সারা জীবন ভেসে ভেসে বেড়াবো হয়ে? দিবাকর কথাটা হেসেই বললেন, কিন্তু সুরঞ্জন হাসলেন না। বললেন, আমায় সত্যি কথাটা বলো তো, আসল উদ্দেশ্যটা কি? দিবাকর তখন গ্যাংটকের দোকানে সেই ছবির কথা থেকে শুরু করে সব কিছু বন্ধুকে জানালেন। বললেন, ছবিটা হাতছাড়া হয়ে গেল ভাই, তাই আমি নিজে ওই রকম একটা ছবি আঁকতে চাই। ওই ছবিটা ভাই আমার পেয়ে বসছে। এই ছবিটার জন্যই তুমি কি কলকাতায় খোঁজ করতে বলছো? এক্স্যাক্টলি। তো সেই ছবি আঁকার জন্য এখানে এসে থাকার কারণ কি? একটু চুপ করে থেকে দিবাকর বললেন, তুমি তো ছবি আঁকো না, তাই বুঝবে না। নিজে চোখে না দেখলে, নিজের সমস্ত অনুভূতি দিয়ে স্পর্শ করতে না পারলে কখনো ওরকম ছবি আঁকা যায় না। ওই রকম কিছু এ বাড়িতে দেখতে পাবো এই আশাতেই আমি এখানে এসেছি। তুমি কি নিশ্চিত এখানে কিছু পাবে? হ্যাঁ, অতীতে এ বাড়িতে অনেক গুপ্ত হত্যা হয়েছে বলে শুনেছি। স্থানীয় লোকেরাও নাকি এই বাড়িটা এড়িয়ে চলে। হতে পারে এটা ওদের সংস্কার, কিন্তু এই কদিনে আমি যেন কিছুর আভাস পাচ্ছি। আমি খুঁজে বেড়াচ্ছি। পেয়েছে কিছু? ওই যে বললাম, আভাস পাচ্ছি। যেদিন প্রথম দিন ওপাশের ঘরে ঢুকতেই অন্ধকারে স্পষ্ট দেখলাম সেই ছবিটা দেয়ালে টাঙানো রয়েছে, তবে অনেক বড়।
অত বড় ছবি কেউ দেয়ালে টাঙায় না। তারপর তারপর কি তারপর সদাশিবকে টর্চ আনতে বলল। আলো জ্বলে দেখি সব ফাঁকা। একটু থেমে বললেন, তুমি শুধু তুমি কেন, সবাই বলবে চোখের ভুল, তা হতে পারে, কিন্তু তবু কিছু প্রশ্ন থেকেই যায়। সুরঞ্জন হঠাৎ উঠে দাঁড়ালেন। চলো তো ঘরটা একটু দেখে আসি। দুজনে পাশের ঘরে গেলেন। বন্ধ দরজা জানলা খোলা হলো। ধুলোর গন্ধ, মাকড়সার জাল, একটা বিছানা শূন্য খাট ছাড়া আর কিছুই দেখা নেই। সুরঞ্জন অনেকক্ষণ ধরে ঘরটা পরীক্ষা করলেন। তারপর ফিরে এসে সোফায় গুম হয়ে বসে রইলেন। দিবাকর বন্ধুর পিঠ চাপড়ে বলল, কি হলো, কিছু সন্ধান পেলে নাকি? সুরঞ্জন গম্ভীর গলায় বললেন, আমার মনে হচ্ছে তুমি নিজেকে বিপদের মধ্যে জড়িয়ে ফেলছো। আমি নিজে প্রেতচর্চা করি, খবরের কাগজে আমার কথা অনেক লেখা হয়েছে। আমি বলছি এই বাড়িটা বিপজ্জনক। দিবাকর উল্লাসে চেঁচিয়ে উঠলেন, তুমি তাহলে বলছো এখানে সত্যি কিছু আছে? বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো, আমি তো তাই চাই। না না দিবাকর, গোয়ার তুমি করো না, আমি বলি তুমি এই বাড়িটা ছেড়ে দাও। দিবাকর গলা ফাটিয়ে হেসে জোরে জোরে মাথা নাড়লেন। না না না। নিচে রান্নাঘরে বসে দিবাকরের ওই রকম উৎকট হাসি শুনে সদাশিব চমকে উঠলেন। হাসি থামিয়ে দিবাকর সুরঞ্জনকে আর একটা নতুন খবর দিলেন। একটা দেরাজের ভেতর থেকে একটা পুরনো ডায়েরি পেয়েছেন। শুধু ডায়েরি নয়, দেরাজের মধ্যে আরও ছিল সাহেবদের একটা টুপি, একটা ছড়ি, মহারানী ভিক্টোরিয়ার একটা ছবি, আর মেমেরা যেরকম পরে সেরকম একটা গাউন। সম্ভবত দেরাজটা কোনো সাহেব বাড়ির। কিভাবে সেই দেরাজ জমিদার বাড়িতে এলো তার মীমাংসা তিনি এখনও করে উঠতে পারেননি, তাও জানালেন। হয়তো এই বাড়ির সঙ্গে সাহেবদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ডায়েরিটা একজন মেম সাহেবের লেখা, অনেকগুলো পাতা নেই, ছিঁড়েও গেছে অনেক জায়গায়। ডায়েরিটা তিনি পড়েছেন, ভারী ইন্টারেস্টিং। সুরঞ্জন বললেন, তো ডায়েরিটা পড়াও আমাকে। দিবাকর জোরে জোরে মাথা নাড়লেন, বললেন, আরে আগে আমি শেষ করি, তারপর তুমি একদিন এসে সারা দিন বসে বসে পড়ো। সুরঞ্জন হেসে বললেন, ও তার মানে তুমি ওটা হাতছাড়া করতে চাও না? ঠিক তাই, ওটা অমূল্য সম্পদ, এই রহস্য নিকেতনে চাবিকাঠি। সুরঞ্জন কলকাতায় ফিরে গেলেন। বলে গেলেন, কোনো বিপদের সম্ভাবনা দেখলেই যেন খবর দেয়। সেই দিনই রাত তখন 8:30। দিবাকর নিজের ঘরে বসে ডায়েরিটা পড়ছিলেন। সদাশিব এসে দাঁড়ালো। কি খবর সদাশিব, খাবার রেডি? না বাবু, একটু দেরি আছে। বেশ, যাও। সদাশিব তবু গেল না। কি কিছু বলবে নাকি? হ্যাঁ বাবু। তো বলে ফেলো। এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও গেলে হয় না? দিবাকর নন্দী অবাক হয়ে বললেন, কেন, এ তো আমার নিজের বাড়ি। না না, তা তো জানি, কিন্তু এই বাড়িতে। সদাশিবের কথা আটকে গেল। কি থামলে কেন, বলো। এ বাড়িতে ভয়ের ব্যাপার আছে। দিবাকরের দু চোখ খুশিতে চনমন করে উঠল। তাই নাকি? কিরকম ভয় বলো তো শুনি। আমি তো ভয়ের জন্যে এখানে পড়ে আছি, কিন্তু এমনই কপাল, ভয়ের টিকিরই দেখতে পেলাম না আজ পর্যন্ত। সদাশিব অবাক হয়ে শুনল। তার মনি বলে কি? মানুষটা সত্যি কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, তা তোমার ভয়ের বাণী একটু শোনাও। দিবাকর ডায়েরির পাতা থেকে মুখ তুলে তাকালেন। সদাশিব মাথা নিচু করে বললে, বাবু, সন্ধ্যের পর প্রায় দেখি সিঁড়ি দিয়ে ওপরে কেউ যেন উঠে যাচ্ছে। চোর ভেবে আমি পিছনে ধাওয়াও করেছিলাম,
কিন্তু অর্ধেক সিঁড়ি পর্যন্ত গিয়ে সে কোথায় মিলিয়ে যায় তাই আর দেখতে পাই না। আচ্ছা, তো এরকম কদিন দেখেছ? এগিয়ে তা এসে পর্যন্ত। তাই নাকি? তো আমি তো বাছা কখনো দেখতে পাই না। এর আর উত্তর কি দেবে? একটু চুপ করে থেকে সদাশিব বলল, আমার ঘরটা সিঁড়ির কাছে, ও ঘরে আমি থাকতে পারবো না বাবু। দিবাকর খুব খানিকটা হেসে বললেন, হো, এই ব্যাপার, তা ঠিক আছে, তুমি দোতলাতে শুও। সদাশিব তবু দাঁড়িয়ে রইল। দিবাকর জিজ্ঞেস করলেন, আর কিছু বলবে? এগে রোজ রাতে আমি একটা শব্দ শুনতে পাই। শব্দ? কিসের শব্দ? খুব দূরে, মানে বড় রাস্তায়, ঠিক যেন একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। তা তো যেতেই পারে। সদাশিব মাথা চুলকে বলল, কিন্তু রোজ রাত দুপুরে ঘোড়ার গাড়ি যাবে? একটু পরেই কিন্তু শব্দটা আবার থেমে যায়। থেমে যায় না মিলিয়ে যায়? এগিয়ে বলছি, শব্দটা একেবারে হঠাৎ থেমে যায় না দূরিয়ে মিলিয়ে যায়? এগিয়ে থেমে যায়। দিবাকর বিরক্ত হয়ে বললেন, ও তোমার শোনার ভুল, যাও 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 রান্না করো গে। সদাশিব মাথা হেট করে তখনই চলে গেল। অন্ধকার সিঁড়ি, সবে কয়েক ধাপ নেমেছে, হঠাৎ সদাশিব শক্ত হয়ে গেল। দেখল নিচ থেকে ধীরে ধীরে একটা কালো কাপড় করা মূর্তি উপরে উঠে আসছে। সেই মুহূর্তে সদাশিব কি করবে ভেবে পেল না। এদিকে মূর্তিটা তখন একেবারে ওর সামনে এসে পড়েছে। এই রকম বিপদের সময় বিভ্রান্ত মানুষ হয় পিছু ফেরে দৌড়ায়, না হলে মরণপণ করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। সদাশিব পিছু ফেরার সময় পেল না। সে মরিয়া হয়ে মূর্তিটার উপর ঝাঁপ দিল। ঘরে বসে দিবাকর হুড়মুড় করে কিছু পড়ার শব্দ পেয়ে তখনই টর্চ হাতে ছুটে গেলেন। দেখলেন একেবারে সিঁড়ির তলার ধাপে সদাশিব পড়ে পড়ে গঙ্গাচ্ছে। দিবাকর তাকে টেনে তুললেন। কি হয়েছে? পড়লে কি করে? সদাশিব সিঁড়িতে বসেই অতি কষ্টে সব কথা বলে গেল। শেষে বলল, মুখটা দেখেছে, মেয়ে মানুষের মুখের মতো অনেকটা, কিন্তু ভয়ঙ্কর। মেয়ে মানুষের মুখ? চমকে উঠলেন দিবাকর। তবে কি সেই ছবির মুখের অধিকারিণী নিজেই এখানে এসছে দেখা দিতে? দিবাকর যে ডায়েরিটা পেয়েছিলেন সেটা রোজ রাত্রিরে একাগ্র মনে পড়ে। ডায়েরিটার অনেক জায়গাতেই ছেঁড়া, কোথাও কোথাও লেখা বিবর্ণ হয়ে গেছে, পড়া দুষ্কর। ডায়েরিটা লিখেছিলেন মিসেস ফেন্টন নামে উত্তর আয়ারল্যান্ডের এক মহিলা। সালটাও পরিষ্কার নয়, শুধু কোনো রকমে 18 পর্যন্ত পড়া গেছে। ডায়েরিটার বৈশিষ্ট্য, প্রত্যেক চ্যাপ্টারের মাথায় একটা মেমের স্কেচ আঁকা। সম্ভবত মেম নিজে নিজেই স্কেচ করেছেন। মেমের বয়স আনুমানিক 35-36। ডায়েরির বেশিরভাগ জুড়েই তার ঘর গৃহস্থের কথা। ডায়েরিটা বাংলায় অনুবাদ করলে এই রকম দাঁড়ায়, এক জায়গায় লিখেছেন, আমি যখন অফিসারের স্ত্রী হয়ে প্রথম কলকাতায় এলাম তখন আমার কাজের জন্যে 8 জনের একটা দল পাঠানো হলো। তার মধ্যে একজন রাঁধুনি, তার সঙ্গে তার মশলাদার ও সহকারী, একজন খানসামা যে টেবিলে খাবার পরিবেশন করবে এবং সেই বাজার হাট করবে মেম সাহেবের হুকুম অনুসারে। এরা ধরেই নেওয়া হতো প্রতি টাকায় সে 2 আনা নেবে। এছাড়া টাকা পয়সার হিসেবেও তঞ্চকতা করত। যেমন একটি মুরগি 3 আনাতে পাওয়া যেত, কিন্তু সে হিসেব দেখাতো 8 আনা থেকে 12 আনা। 3 টাকার একটা শুয়োর কিনে লিখত 5 টাকা। একটা পাঁঠার পা 8 আনায় কিনে 2 টাকা বলতো। 2 জন খিদমতগার সবসময় আমার পাশে পাশে থাকতো, কিছু বলা মাত্র তা করার জন্য। খানসামার কাজ ছিল শুধু টেবিলে খাদ্য পরিবেশন করা। খিদমতগার লক্ষ্য রাখত কেউ কাঁটা চামচ পকেটে ঢুকিয়ে সরে পড়েছে কিনা, কেননা ওগুলো ছিল রূপোর। দর্জি ভিস্তিওয়ালা সর্বক্ষণ অপেক্ষা করে থাকতো কখন কোন কাজে ডাক পড়ে।
কিন্তু নন্দীগ্রামে এসে জমিদার বাড়ির মহলেশ্বরীতে গিয়ে সেখানকার রানীদের পরিচারিকার সংখ্যা, সৌন্দর্য আর সব প্রতিভা দেখে চমকিত হয়েছি। সবাই সুন্দরী, পুরুষরাও সুন্দর, কারো কারো গোঁফ কটা, ভারী ভালো লাগতো। এদের খানদানি কায়দা কানুন দেখলে ভাবি এরাই যদি এমন হন তাহলে না জানি মোগল বাদশাহের হারেম কেমন ছিল। এরপর খানিকটা ছেঁড়া, তারপর লেখা, এ বাড়িতে সবচেয়ে আকর্ষণীয় মহিলা এ বাড়ির রানীমা। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু অপূর্ব সুন্দরী, ঠিক যেন হিন্দুদের গডেস দুর্গা। আমি তার একটা ছবিও এঁকেছি, ভাবছি কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে এটি তাকে প্রেজেন্ট করব। এ বাড়িতে আত্মীয় স্বজন যে কত তার শেষ নেই। আমি এতদিন আসছি তবু সবাইকে চিনতে পারি না, নামও ভুলে যাই। ছোট পুত্রবধূ ষোড়শী আমার বান্ধবী, ভারী মিষ্টি মেয়েটা। এ বাড়িতে বড় তরফ, মেজ তরফ, ছোট তরফ নামে এক একটা পরিবার আছে। এ বাড়িতে একজন বিবাহিতা মেয়ে আছে, বছর 24 বয়স, বেশ সুন্দরী কিন্তু তেজি আর মেজাজি। সে সবসময় ভুরু উঁচিয়েই আছে, খুব কম কথা বলে। তাকে আমার তেমন ভালো লাগে না। তবে তখন জানলাম যে কোনো বিশেষ কারণে তাকে বাপের বাড়িতেই থাকতে হয়, আর তার স্বামী আসে মাসে মাত্র 2-3 বার। আর তাকে বিশেষ করে স্বামীকে কেউ পছন্দ করে না, বরঞ্চ খুব অনাদর অবহেলা করে। তখন তার প্রতি আমার সহানুভূতি হলো। শুধু তাই নয়, সেদিন এক মারাত্মক খবর শুনলাম। এ বাড়িরই কোনো ছেলে মেয়েটার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যাতে সে এ বাড়িতে ঢুকতে না পারে। কি নিষ্ঠুর! আর কেউ তার প্রতিবাদ করছে না। কাজেই মেয়েটা যে সবার উপর বিরক্ত হবে এ তো স্বাভাবিক। কিন্তু ষড়যন্ত্র কিসের কারণে তা এখনও পরিষ্কার জানতে না পারলেও আভাসে ইঙ্গিতে এটুকু জেনেছি যে জামাই নাকি খ্রিস্ট ধর্মাবলম্বী হতে চায়। এখন মনে পড়ছে ভবানী প্রসাদ নামে একজন ইয়াং স্মার্ট হ্যান্ডসাম ছেলে প্রায়ই আমাদের এখানে যায়, খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনা করে। তাহলে এই ভবানী প্রসাদই কি এবারই জামাই, বিজলির স্বামী? এরপর ছেঁড়া, তারপর এক জায়গায় লেখা, আজ আরও কিছু খবর জানলাম। এ বাড়ির মেজ তরফের এক ছেলে বটুকেশ্বর খুব উচ্ছৃঙ্খল প্রকৃতির। সে তাদের এই ভগ্নিপতি ভবানী প্রসাদকে সহ্য করতে পারে না। একটা কারণ তার খ্রিস্ট ধর্ম গ্রহণের ইচ্ছা, এছাড়াও বোধহয় বৈষয়িক কারণ আছে। তাকে খুন করবার ষড়যন্ত্র হচ্ছে জেনে বিজলি গভীর রাতে তার স্বামীকে বাড়ি থেকে সরিয়ে দেয়। ঘোড়ায় চেপে ভবানী প্রসাদ পালান। 10 মিনিট পরে শিকার পালিয়েছে জেনে ক্রুদ্ধ বটুকেশ্বর গাড়ি নিয়ে তার পিছনে ধাওয়া করে, কিন্তু তাকে ধরতে পারেনি। ভবানী প্রসাদ সেই থেকে নিরুদ্দেশ। ফিরে এসে বটুকেশ্বর এই দুঃসম্পর্কের বন্ডির ওপর অকথ্য নির্যাতন করে। আমি অবাক হই বটুকেশ্বরের এই স্পর্ধা দেখে, আর দুঃখ পাই অন্য সকলের মুখে কুলুপাটা দেখে। আশ্চর্য, কেউ প্রতিবাদ পর্যন্ত করে না। এক এক সময় ভাবছি এ বাড়িতে আর আসবো না, কিন্তু রানীমা বা ষোড়শীর একটা আশ্চর্য আকর্ষণী শক্তি আছে যে। এরপর অনেক কটা পাতা নেই। তারপর এক জায়গায় কোথায় কলকাতা আর কোথায় এই নন্দীগ্রাম। জানলা দিয়ে সারা দুপুর নীল চাঁদ দেখি। রাত্রে আমার সঙ্গে কেউ না থাকলে ঘুমোতে পারি না। শিয়ালের ডাক তো আছেই, তার ওপর আছে নানা রকম নিশাচর পাখির ডাক। এছাড়া এখানে সবাই অল্প বিস্তর ভূতের ভয় পায়। আশ্চর্য কিছু নয়, জায়গাটা বড় বিশ্রী। আমিও এসে পর্যন্ত সন্ধ্যের পর সেখানে ছায়া দেখি। প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু সেদিন রাত্রে বাথরুম যেতে গিয়ে পেছনে ঘোরানো সিঁড়িতে মানুষের মতো কিছু একটা ঝুলন্ত অবস্থা দেখলাম। সেদিন সত্যিই ভয় পেলাম, তবে এ কথা কাউকে বলিনি, কেননা তা অনেকে বিশ্বাস করবে। কেউ কেউ সত্যিই ভয় পাবে। একটু পরে দিবাকরের 2 চোখ খুশিতে নেচে উঠল। যাক, এতক্ষণে ডায়েরিতে একটা ভয়ের কিছু গন্ধ পাওয়া গেল। এমনি সময় ঢং ঢং করে গম্ভীর আওয়াজে সেই ঘড়িটায় 12টা বাজল। দুষ্প্রাপ্য কিছু ছবির বিজ্ঞাপন বেরিয়েছিল স্টেটসম্যান পত্রিকায়। দিবাকরের অনুরোধ মতো তারই কাটিং পাঠিয়েছে সুরঞ্জন। সেটা পেয়েই দিবাকর চলে এলেন কলকাতায়। বন্ধুর সঙ্গে হাজির হলেন পার্ক স্ট্রিটের একটা ছোটোখাটো দোকানে। সেখানে এক বৃদ্ধ অ্যাংলো একটা বড় টেবিলে ছবিগুলি সাজিয়ে রেখেছে। অ্যাংলো লোকটা জানালো এইসব ছবি জোগাড় করতে তাকে সারা ভারতবর্ষ ঘুরতে হয়। এবার সে বিভিন্ন রাজবংশের বেশ কিছু ছবি পেয়েছে। দিবাকরের বড় আশা যদি সে গ্যাংটকের সেই ছবিটা পায়,
যদিও সে ভালো করেই জানে একবার হাতছাড়া হয়ে গেলে সে ছবি আর পাওয়া সম্ভব নয়। ছবিগুলি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ছবি হাতে নিয়ে দিবাকর থমকে গেলেন। সুরঞ্জনও ঝোঁকে পড়লেন। এ তো সাংঘাতিক ছবি। না না, এই ছবি নিও না, এই ছবি নিয়ে তুমি কি করবে? কিন্তু দিবাকর ছবিটা দেখে বিমূঢ় হয়ে গিয়েছিলেন যে তখনই কোনো উত্তর দিতে পারলেন না। তারপর যখন একটা কথাও না বলে দোকানদারকে ছবিটা প্যাক করে দিতে বললেন, তখন নিরুপায় সুরঞ্জন শেষবারের মতো চেষ্টা করলেন। তাছাড়া ছবিটা ড্যামেজড, এই দেখো এখানে রং উঠে গেছে। ও আমি ঠিক করে নেব। ছবিটা ভালো করে প্যাক করিয়ে দাম চুকিয়ে দিবাঙ্কর সুরঞ্জনের বাড়ি চলে এলেন। সুরঞ্জন বললেন, এই ছবিটা তুমি না নিলেই পারতে। কেন? আমার ভালো লাগছে না, কেমন যেন মনে হচ্ছে গ্যাংটকের দোকানের সেই অশরীরী ছবিটার সঙ্গে এই ছবিটার যোগাযোগ আছে। দিবাকর, আমি বলছি, একটা অদৃশ্য নিয়তি তোমাকে ওই ছবিটা দেখিয়েছিল। সেই নিয়তি তোমাকে টেনে এনেছে তোমার পূর্বপুরুষের বাড়িতে। সেই নিয়তির প্রভাবেই এই ছবিটা তুমি বাড়ি নিয়ে যাচ্ছ, যেন তুমি তোমার সর্বনাশকে বরণ করে ঘরে তুলছ। আমার কথাটা অমন করে হেসে উড়িয়ে দিও না ভাই, অনুরোধ করছি। দিবাকর হা হা করে হেসে উঠলেন। বললেন, আমিও কিছু একটা গন্ধ পাচ্ছি, সেটা আমি পরীক্ষা করে দেখতে চাই। সুরঞ্জন হতাশ হয়ে গেল। শুধু দিবাকরকে সেদিনটা থেকে যেতে বললেন, কিন্তু দিবাকর রাজি হলেন না। বললেন, বাড়ি ছেড়ে আমি থাকতে পারবো না। সুরঞ্জন ঠাট্টা করে বললেন, হ্যাঁ ভাই, বড় লোকের মানুষদের ভাবনা অনেক। বন্ধুর কাঁধে হাত রেখে দিবাকর বললেন, টাকা পয়সা চুরির কথা ভাবছি না, তার চেয়ে ঢের বেশি ক্ষতি হবে যদি একটা ছবি চুরি যায়। সুরঞ্জন হেসেই বললেন, হ্যাঁ, আমাদের দেশে চোর ডাকাত ছিনতাইবাজের অভাব নেই, কিন্তু দামি ছবির মর্ম বুঝে চুরি করার মতো উচ্চ স্তরের চোরের সংখ্যা কম। দিবাকর বললেন, তাহলে আসল কথাটা বলি শোনো। প্রত্যেকদিন সন্ধ্যের সময় আমাদের বাড়িতে কেমন এখন গা ছমছমানি ভাব হয়, সেটা আমার খুব ভালো লাগে। তাই সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত আমি বাড়িতেই ঘুরে বেড়াই। সারাদিন শুধু সময় গুনি কখন বাগানের দেমদারু গাছের মাথায় দিনান্তের শেষে রোদটুকু ম্লান হয়ে আসবে, কখন জামরুল গাছের পাতার আড়ালে কি একটা বিশেষ পাখি কোকি কোকি ডেকে উঠবে, কখন সন্ধ্যে নেমে আসবে আমাদের ওই মহলেশ্বরীর আলসের গা বেয়ে। সুরঞ্জন হেসে বললেন, এই যে দেখছি রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ গল্প। দিবাকর গম্ভীরভাবে বললেন, সেই গল্প আমি পড়িনি, তবে রোজ সন্ধ্যায় ওই ভয় ভয় ভাবটা আমার চাই। ওটা আমার নেশা হয়ে দাঁড়িয়েছে ভাই। অনেক দেরি হয়ে গেল, আর চলি, তুমি এসো একদিন। দিবাকর নতুন কেনা ছবিটা তার বেডরুমে টাঙিয়ে রাখলেন। তারপর কখনো কাছ থেকে কখনো দূর থেকে বারবার ছবিটাকে দেখতে লাগলেন। বড় অদ্ভুত ছবি। একজন মেয়েকে একটা লোক গলা টিপে মারছে। যে খুন করছে তার পেছনের দিকটাই শুধু দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে লোমশো ডান হাতটা। ছবিটা মন দিয়ে দেখলে কতগুলো চিন্তা মাথায় আসে। প্রথমত মেয়েটার মুখের অবস্থা। ঘাড়টা বাঁদিকে একটু হেলে আছে, পাথরের মতো চোখ দুটো বেরিয়ে এসছে, মণি দুটো স্থির। এমনকি গলায় চাপ দেওয়ার সময় শরীরটা যে ঠেলে উঠেছে ছবিটা সেটুকু পর্যন্ত পরিষ্কার। অসাধারণ আর্টিস্ট। দ্বিতীয়ত মেয়েটার বয়স বছর 30, স্বাস্থ্যবতী, মুখটা বড়, চোয়াল চড়া, চুল পিঠ পর্যন্ত ছড়ানো। মেয়েটা কোন দেশি? ইউরোপিয়ান যে নয় তাতে সন্দেহ নেই, বোধহয় বাঙালি। বড় লোকের ঘরের মেয়ে বা বউ, তার গলার হার দেখলেই বোঝা যায়। তৃতীয়ত ছবিটা এত উজ্জ্বল যে মনে হয় এটা সম্প্রতি আঁকা, কিন্তু ছবিতে ঘরের মধ্যে যে লণ্ঠনটা টাঙানো দেখলেই বোঝা যায় এটা অনেককাল আগের পটভূমিতে আঁকা। ঘরটা জলসাগর হতে পারে, বেডরুমও হতে পারে। চতুর্থত এই ছবিটা হঠাৎ আঁকার কারণ কি? কেউ একজনকে খুন করছে, সেই ভয়ঙ্কর মুহূর্তের ছবি যে কোনো আর্টিস্ট শখ করে আঁকতে চায়, অবশ্য যদি না সে নিজে চোখে সে দৃশ্যটা দেখে থাকে। দিবাকরের তখন গ্যাংটকের দোকানে সেই ছবিটার কথা মনে পড়ল। সেও যেন অনেকটা এই রকম। অদ্ভুত ব্যাপার তো।
ছবিটা দেখতে দেখতে দিবাকর একদিন অবাক হলেন। দিনের বেলায় যে ছবিটা কেমন নিষ্প্রাণ ম্যারম্যারে একটা ছবি মাত্র মনে হয়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছবির রং উজ্জ্বল হতে থাকে। একদিন রাত 2-2:30 পর্যন্ত ছবিটার সামনে বসে থাকেন দিবাকর। এ কি সত্যি অলৌকিক ব্যাপার? একদিন অমনি ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলেন এক অস্বাভাবিক দৃশ্য। লোমশ সেই হাতখানার লোমগুলো একটা একটা করে যেন খাড়া হয়ে উঠছে। পরের দিন গভীর রাতে ছবিটা দেখতে গিয়ে দিবাকরের নিজের গায়ের লোমই খাড়া হয়ে উঠল। এ কি আশ্চর্য ব্যাপার! মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম জমছে। আর ঠিক তখনই রাতের নিস্তব্ধতার মধ্যে দূরে কিসের যেন একটা শব্দ শুনতে পেলেন। ভালো করে শুনবার জন্য তিনি কান পাতলেন। খুব দূরে একটা খট খট শব্দ। তিনি ছুটে জানালার কাছে গেলেন, কিন্তু শব্দটা আর পেলেন না। রোজ সন্ধ্যার সময় ঘরে ঘরে একা ঘুরে বেড়াবার মতো আর একটা নেশা এখন দিবাকরকে পেয়ে বসছে, প্রতি রাত্রে ছবিটা লক্ষ্য করা। একটা কথা তার প্রায়ই মনে হয়, শিল্পীর চোখের সামনে যদি খুনটা হয়ে থাকে তাহলে তিনি বাধা দিলেন না কেন? উত্তর যেন খুঁজে পান, হয়তো বাধা দেওয়ার সুযোগ পাননি। বেশ, তাহলে ছবি আঁকার কারণ কি? তারও উত্তর একটাই হতে পারে যে খুনের সত্যি ঘটনাটা হুবহু এঁকে রাখা, যেমন এখনকার দিনে লোকে ক্যামেরায় ধরে রাখে। কিন্তু অত করবার দরকার কি ছিল? পুলিশকে চিন্তায় বাধা পড়ল। হঠাৎ সদাশিব ঘুরমুর করে ঘরে ঢুকে পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবু বাবু, আবার সেই শব্দ। শব্দ কই? বলে উঠে জানলার ধারে গেলেন। হ্যাঁ, শুনলেন, স্পষ্টই শুনলেন সেই শব্দ। খটাখট খটাখট, ঠিক যেন একটা ঘোড়া দুরন্ত গতিতে ছুটে আসছে। ও তো ঘোড়ার ঘোরের শব্দ, ফিটানে টিটানে চড়ে কেউ যাচ্ছে। একটু থেমে আবার বললেন, এতে ভয় পাওয়ার কি আছে? আচ্ছা যাও, ও ঘর থেকে বন্দুকটা এনে দাও দেখি। সদাশিব কাঁপতে কাঁপতে বন্দুকটা এনে দিল। দোনলা বন্দুক, ভেতরে জার্মান কার্ট্রিজ পোড়া। যাও শোগে, কোনো ভয় নেই, আমি জেগে আছি। ইতিমধ্যে শব্দটা থেমে গেছে। সেই পুরনো ঘড়িটায় বাড়ি কাঁপিয়ে শব্দ হলো, ঢং ঢং। রাত 2টো। পরের দিন দিবাকর আবার ছবিটা নিয়ে বসলেন। সেই একই প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। আর্টিস্ট যখন স্বচক্ষে খুন হতে দেখলেন তখন পুলিশকে জানালেন না কেন? তখনই পাল্টা প্রশ্ন, পুলিশকে জানাননি এটা জানা যাচ্ছে কি করে? উত্তর, পুলিশকে জানানো হলেও এই ছবি আঁকার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই ছবি যে উদ্দেশ্যমূলক তাতে কোনো সন্দেহ নেই। তাহলে পুলিশকে না জানানোর কারণ কি? এর একটা উত্তর হতে পারে, এখানকার মতো তখন সম্ভবত পুলিশি ব্যবস্থা ছিল না, অন্তত এই নন্দীগ্রামে, কিংবা থানা পুলিশ করতে সাহস পাননি। তাহলে কি মনে করে নিতে হবে যে প্রত্যক্ষদর্শী শিল্পী আশা করেছিলেন এই ছবি দেখে কেউ না কেউ একদিন মেয়েটাকে শনাক্ত করতে পারবে? মেয়েটা যে আত্মহত্যা করেনি, খুনি হয়েছিল সেটা প্রমাণ করে দেবে, হয়তো খুনিকেও ধরতে পারবে। কিন্তু হ্যাঁ, এ তো বহুকাল আগের ব্যাপার। কেই হতভাগিনী মহিলা, কে ওই খুনি, কেই বা সেই প্রত্যক্ষদর্শী আর্টিস্ট, আজ আর তা জানার উপায় নেই। খুনি কি শেষ পর্যন্ত ধরা পড়েছিল? তাই বা কে জানে। যদি ধরা পড়ে না থাকে তাহলে একজন নারীকে খুন করে খুনি দিব্যি বেঁচে রইল, তার শাস্তি কিছুই হলো না। এ কি ভগবানের বিচার! সারা রাত ধরে দিবাকর এইসব আবল তাবল ভেবে চললেন। হঠাৎই আজ দিবাকরের চোখে পড়ল খুনির বাঁ হাতে একটা তাবিজ বাঁধা। এ থেকে সিদ্ধান্ত করলেন খুনি বিদেশি নয়, অত্যন্ত ভারতীয়। তারপর চুলের রং আর আঁচড়াবার রং আর মাথার গড়ন দেখে তার সন্দেহ রইল না যে খুনি বাঙালি। আবার প্রশ্ন, ছবিটা যে আঁকলো সে কি? নিশ্চয়ই নিহত মেয়েটার কোনো কাছের মানুষ, তা নাহলে এত দরদ দিয়ে কখনো ছবিটা আঁকতো না। কিন্তু সে কে হতে পারে? ভাবতে ভাবতে দেখলেন মেয়েটার মুখে সেদিনের মতো ঘাম ঝরছে। সঙ্গে সঙ্গে তার মাথাটা ঘুরে গেল, কিন্তু কোনো রকমে তিনি উঠে গিয়ে ঘাড়ে মুখে জল দিলেন। আবার ঠিক তখনই শোনা গেল সেই শব্দ, খটাখট খটাখট খটাখট। আর ফিটেন গাড়ি যেন বড় রাস্তা থেকে নেমে এই রাস্তা দিয়ে এগিয়ে আসছে। দিবাকর বন্দুক হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলেন,
কেননা এত রাতে ফিটান হাঁকিয়ে যেই আসুক সে অন্তত গল্প করতে আসবে না। শব্দটা কিন্তু মাঝপথে এসে থেমে গেল। পরের দিন থেকে তার নতুন এক ধরনের অনুভূতি শুরু হলো। তার মনে হলো যেন ছবিটা তাকে কিছু ইঙ্গিত করছে, যেন তাকে বলছে, খুনিকে ধরো, ওকে শাস্তি দাও, খুন করে বিধাতার রাজ্যে কেউ যেন নিষ্কৃতি না পায়। দিবাকরের মনে হলো এক যুগ পরে একমাত্র তিনিই পারবেন মেয়েটাকে শনাক্ত করতে আর খুনিকে ধরতে পারবেন, কেননা তিনি অনেক তথ্যই পেয়ে গেছেন এর মধ্যে। তাছাড়া আচ্ছা, ডায়েরিতে কিছু পাওয়া যায় না? সবটা তো পড়ে উঠতে পারেননি, অনেক পাতা অস্পষ্ট বলে তা বাদ দিয়ে গেছে। সেদিনই ডায়েরিটা নিয়ে দিনের আলোয় বসলেন, বিবর্ণ অক্ষরগুলিকে কষ্ট করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়বার চেষ্টা করতে লাগলেন। ডায়েরির শেষ পাতা। ধন্যী মেয়ে বিজলি স্বামীকে বাঁচাবার জন্য তাকে বাড়ি থেকে গোপনে সরিয়ে দিয়েছিল, সেই অপরাধে উচ্ছৃঙ্খল বটুকেশ্বর তার গায়ে হাত তুলেছিল। বাড়ির কেউ প্রতিবাদ করেনি, তাই হিন্দু জমিদার বাড়ির মেয়ে হয়েও সে কলকাতায় গিয়ে দারোগাকে নালিশ জানিয়ে এসেছিল। এটা নাকি এ বাড়ির মেয়েদের পক্ষে গর্হিত অন্যায়। সবাই ছি ছি করেছিল। দারোগা বটুকেশ্বরকে ধরতে এলে সে পালায়, কিন্তু কিছুদিন থেকে বটুকেশ্বর নাকি বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যাচ্ছে। ষোড়শী শঙ্কিত, সে বলছে বোধহয় বাড়িতে খারাপ কিছু ঘটবে। তারপর আর পড়া গেল না, প্রায় শেষ পাতাটার কোনো রকমে পাঠোদ্ধার করা। কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সেদিন, ভাবতেও পারিনি আবার ডায়েরি লিখতে পারবো। থ্যাংক গড। বিকেলে গিয়েছিলাম নন্দীবাড়িতে। অন্দরমহলে গিয়ে দেখি কোনো বই নেই, এমনকি রানীমাও। আশ্চর্য, গেল কোথায় সব? আমি যদি জানতাম সেদিন হিন্দুদের শিব পুজোর দিন, ওদিন বাড়ির মেয়েরা সব বাড়ির পেছনে শিব মন্দিরে পুজো দিতে গেছে, তাহলে কি আমি ও বাড়িতে যাই? জানতাম না বলেই আমি এ মহল ও মহল খুঁজে বেড়াচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। তখন সন্ধে হয়ে এসছে, ফিরে যাবো ভাবছি, হঠাৎ একটা ঘর থেকে চাপা গো গো শব্দ। কি ব্যাপার দেখবার জন্য দরজাটা একটু ঠেললাম, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। আবার ঠেললাম, চেঁচালাম, কে আছো? দরজা খোলো, কি হয়েছে? দরজাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে একজন ঘর থেকে বেরিয়ে এসে আমার মুখটা চেপে ধরে পাশের ঘরে ঠেলে ফেলে শেকলে আটকে গেল। আমাকে শাসিয়ে গেল, একটু পরে আমারও মৃত্যু হবে, সাক্ষী রাখবে না। আমি ইতিমধ্যেই দেখে ফেলেছিলাম ঘরের মধ্যে একটা থামের সঙ্গে বিজলিকে বাঁধা হয়েছে, আর যে যুবকটি তাকে খুন করার চেষ্টা করছে সে আর কেউ নয়, বটুকেশ্বর। ফাঁকা বাড়িতে ঢুকে হতভাগিনী বিজলিকে একা পেয়ে গিয়েছিল। আমি তবু কোনো রকমে উঠে দাঁড়ালাম, জানলাটা একটু ফাঁক করলাম, আর তখনই সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেলাম। বিজলির গলা টিপে তাকে শেষ করে দিচ্ছে। তারপরই অচৈতন্য হয়ে পড়লাম। কি করে কখন নিজের বাড়িতে আনা হয়েছিল জানি না। আমার ইচ্ছে ছিল এই নিয়ে কাগজে লিখি, কলকাতায় খবর দিই, কিন্তু আমার স্বামী অতিশয় শান্ত স্বভাবের। তিনি বললেন, আমরা তো ইংল্যান্ডে ফিরে যাচ্ছি, কটা দিন মুখ বুজে থাকো, ওসব হাঙ্গামার দরকার নেই। তাছাড়া আসামিও তো পালিয়েছে, কে ধরা যাবে না। কিন্তু আমি ভাবছি বেচারি বিজলির স্বামী ভবানী প্রসাদের কথা। সে যখন শুনবে তখন কি করবে? হয়তো তাকে সবাই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে, আর সে তাই বিশ্বাস করবে। সে জানতেই পারবে না তার স্ত্রীকে খুন করা হয়েছে। খুনিকে ধরার চেষ্টা বা প্রতিশোধ নেবার চেষ্টা করা তো দূরের কথা। ডায়েরিটা এখানেই শেষ। পড়তে পড়তে দিবাকরের দু চোখ ঝকঝক করে উঠল। এই তো সব ইতিহাস বেরিয়ে এসছে। তাহলে মিসেস ফেন্টন ছবিটা এঁকে গিয়েছিলেন, কিন্তু এই যে কাহিনী মিসেস ফেন্টন লিখে গেছেন, সেই কাহিনীটা যেন, হ্যাঁ, মনে হচ্ছে কাহিনীটা যেন তার জানা। অনেক অনেক দিন আগের ঘটনা, কিন্তু কার কাছ থেকে জেনেছিলেন, কবে জেনেছিলেন তা মনে করতে পারলেন না। দিন সাতেক পর ছবিটার যে জায়গাটা রং চটে গিয়েছিল, দিবাকর বসছিলেন সেখানে রং লাগাতে, কিন্তু অনেক চেষ্টা করেও সেখানে রং ধরাতে পারছিলেন না। হয়তো পুরনো ছবিতে রং ধরছিল না, কিংবা তিনি খুবই অন্য মানুষকে ছিলেন। তার কেবলই মনে হচ্ছিল কাহিনীটা তার খুব জানা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলেন না কোথা থেকে জেনেছিলেন। কাহিনীটা শুধু জানাই নয়, কয়েকটা মুখও তার জন্য স্পষ্ট মনে পড়ছিল। ছবিটার রং ধরাতে না পেরে তিনি শেষমেশ ঠিক করলেন নিজেই নতুন করে পুরো জিনিসটা আঁকবেন। তখনই ছবি আঁকার সরঞ্জাম নিয়ে প্রস্তুত হলেন দিবাকর। পুরনো ঘড়িটা তখন বিকট শব্দে রাত 2টো বাজল।
ছবি এঁকে চলেছেন দিবাকর, কিন্তু আশ্চর্য, তুলির টান দিতে গিয়ে তার হাত কাঁপছে। এ আবার কি? এমন তো কখনো হয় না। তবু তিনি জোর করে তুলি টানতে লাগলেন। কিন্তু এ কি? তার তুলিটা যে গোটা একটা মানুষের পেছনের অংশ এঁকে চলেছে, মনে হচ্ছে কেউ যেন অদৃশ্যভাবে তার হাত ধরে অন্য কারো ছবি আঁকিয়ে নিচ্ছে। দূরে থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, শব্দই, খটখট খটখট খটখট। আজ আর দিবাকরের বুঝতে বাকি রইল না যে ওটা ঘোড়ার খুরের শব্দ। না, গাড়ি বা ফিটার নয়, কেউ ঘোড়া ছুটিয়ে দুরন্ত গতিতে এই দিকেই আসছে। কিন্তু দিবাকরের মন তখন ছবির দিকে। তিনি অবাক হয়ে দেখছেন তারই তুলিতে যে ছবিটা ফুটে উঠেছে সেটা ঘোড়ার শব্দ ক্রমশ কাছে এগিয়ে আসছে। দিবাকরের দু চোখ ঠেলে বেরিয়ে আসছে। এ কি? এ কার মূর্তি? এ কার মুখ? ঘোড়ার খুরের শব্দ এবার আরও কাছে এসে পড়ছে। দিবাকর স্তম্ভিত। এ কি সেই খুনি? কিন্তু এ কার ছবি? তার মেরুদণ্ড দিয়ে যেন এক চাঙড় বরফ নেমে গেল। অতীত ফিরে এসছে। এই যে তার নিজেরই ছবি। ঠিক তখনই ঘোড়ার শব্দ তার বাড়ির কাছে এসে থামল। ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে। তারপর মনে হলো দরজার ওপর চলছে দুমদাম শব্দ। ভবানীপ্রসাদ, তুমি আবার এসছো বলে দিবাকর বন্দুক আনার জন্যে উঠে দাঁড়াতে গেলেন, কিন্তু অচৈতন্য হয়ে পড়ে গেলেন। পরের দিন সকালে পাড়ার লোক দেখলো একজন অপরিচিত লোক বসে আছেন ইজি চেয়ারে, যে চেয়ারে সুদর্শন যুবক দিবাকর রোজ বসতেন। এই নতুন ভদ্রলোক অতি বৃদ্ধ, এক মাথা পাকা চুল, মুখের চামড়া কুঁচকে গেছে, চোখের কোণে কালি, দু চোখে ক্লান্ত শূন্য দৃষ্টি। তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখা গেল বৃদ্ধটি বোবা। ঠিক সেই দিন ভোরে কলকাতার বাসায় সুরঞ্জন এক দুঃস্বপ্ন দেখে চমকে উঠে বসলেন। তার যেন মনে হলো বন্ধু দিবাকরের কোনো বিপদ ঘটেছে। তিনি তখনই ট্যাক্সি নিয়ে ছুটে এলেন। এসে হতবাক, মাত্র কদিনের ব্যবধানে তার বন্ধুর একই দশা হয়েছে। এ যেন দিবাকর নয়, আদ্যিকালের আরেকজন কেউ। গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।